গেল। আমি বাস থেকে নেমে বড় বটগাছটার কাছে বসে অপেক্ষা করতে লাগলাম নিতাই কাকার জন্য। বেশ কিছুক্ষণ পার হয়ে গেল, কিন্তু নিতাই কাকার দেখা নেই। ভাবলাম তিনি হয়তো আমার জন্য অপেক্ষা করে চলে গেছেন। হঠাৎ পাশ থেকে চাদর মুড়ি দিয়ে বসে থাকা একজন বয়স্ক লোক বলে ওঠে, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? কেউ আসবে নাকি আপনাকে নিতে? জি, একজন লোকের আসার কথা ছিল, কিন্তু আমি যে বাসটিতে বাড়ি আসতেছিলাম সেটির চাকা রাস্তায় পাংচার হয়ে যায়, যার জন্য পৌঁছাতে দেরি হয়ে যায়। কিন্তু এখন মনে হচ্ছে আমার দেরি দেখে তিনি হয়তো চলে গেছেন। ও আচ্ছা, তা আপনি কোথায় যাবেন? আপনার বাড়ি কোথায়? এই তো কালীগঙ্গা নদীর পাশে যে ছোট্ট গ্রামটি আছে, সেখানেই আমার বাড়ি। ও, ওই শিমুলতলি শ্মশান পেরিয়ে যেতে হয়, চিনতে পারছি। জি, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। কোথায় থাকেন আপনি? আমাকে এখন আর চিনবেন না। আমারও বাড়ি ওই রাস্তায়। অসুবিধা না হলে একসাথে যাওয়া যাক। লোকটার প্রস্তাবে একটু অস্বস্তি লাগলো। চেনা নেই জানা নেই, তার সাথে যাওয়া ঠিক হবে কিনা তাই ভেবে। কিন্তু পরে ভাবলাম যেতে যেহেতু হবেই, একসাথে যাওয়া যাক। একা একা যাওয়ার থেকে সাথে একজন থাকলে গল্প করতে করতে চলে যাওয়া যাবে। এই কথা ভেবেই যখন লোকটির সাথে কথা বলতে যাব, তখন দেখি লোকটি সেখানে নেই। যা বাবা, লোকটি গেল কোথায়? এরই মধ্যে লোকটা চলে গেল নাকি? যাই হোক, নিজে নিজে রওনা দিই, আর সময় নষ্ট করে লাভ নেই। বাস স্টেশনে কোনো অটোরিকশাও চোখে পড়ল না। কাঁধে ব্যাগটা নিয়ে সোজা হাঁটতে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। গ্রামের রাস্তা একদম নিস্তব্ধ, কোথাও কেউ নেই। চিচি পোকার ডাক আর ক্ষণে ক্ষণে ডেকে ওঠা শিয়ালের হাঁক শোনা যাচ্ছে। কিন্তু আমি ভাবলাম লোকটার কথা। মুহূর্তে যে কোথায় উধাও হয়ে গেল, না হলে এখন একসাথে গল্প করতে করতে যাওয়া যেত। তখনই হঠাৎ পিছন থেকে বলে ওঠে, কি মশাই, আমাকে খুঁজছেন নাকি? হ্যাঁ, কে কে? ও আচ্ছা, আপনি। দিলেন তো ভয় পাইয়ে। তা হঠাৎ কোথা থেকে চলে আসলেন, আর তখন কোথায় বে চলে গিয়েছিলেন? আরে মশাই, ভয় পাওয়ার কি আছে? আর তখন আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলাম, কিন্তু এরপর এসে দেখি আপনি নেই। আর এখন দূর থেকে আপনাকে দেখে তাড়াতাড়ি এগিয়ে আসলাম আপনার কাছে। ও, যাই হোক, ভয় পেয়ে দিলেন কিন্তু। আচ্ছা চলেন, আগানো যাক। চলেন। আমরা দুজন কথা বলতে বলতে রাস্তা দিয়ে এগিয়ে চললাম, কিন্তু আমার শ্মশানের কাছে আসতেই শরীরে কেমন যেন একটু কাটা দিয়ে আসলো। ওরে বাবা, জায়গাটা কি ভয়ঙ্কর লাগছে। চলো ঘুরো, এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। আরে মশাই, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। আর ওই তো, ওই শ্মশানের পাশেই আমার বাড়ি। কি বলেন? এইদিকে আপনার বাড়ি? এমন ভয়ঙ্কর একটা জায়গাতে থাকতে আপনার ভয় লাগে না? কিসের ভয়? তিন কাল যে এককালে এসে থেমেছি, আমার আবার কিসের ভয়? শুনেছি এই শ্মশানটা ভালো না, তাই বলা আর কি। আর আপনি কি একা থাকেন নাকি বাড়িতে? না মশাই, আমি আর আমার অসুস্থ বউ থাকি বাড়িতে। ও, কি হয়েছে ওনার? আর বলবেন না, শরীরে নাকি রক্ত শূন্যতা, আর অনেক দুর্বল। চলেন না গরিবের বাসায়, আমার অসুস্থ বউটাকে দেখে আসবেন। চলেন আমার বাসায়, না করলে কিন্তু শুনবো না। আসেন আমার সাথে। অনেক অনুরোধ এবং তার অসুস্থ স্ত্রীর কথা শুনে আর না করতে পারলাম না। চলে গেলাম খুড়োর পিছু পিছু। যে দেখি ছোট্ট একটি ঘর, তাও দেখে মনে হয় অনেক দিনের পুরনো, আর লতায় পাতায় ঘেরা। যেন মনে হচ্ছে সে বাড়িতে অনেক দিন কোনো লোকজনের যাতায়াত নেই। যাই হোক, আমি খুড়োর পিছু পিছু ঢুকে গেলাম ঘরে।
ঘরে ঢুকে দেখি উপরে চালার এক অংশ ভাঙা, তা দিয়ে ঘরের ভিতর চাঁদের আলো ঢুকছে। কিন্তু একটু পর যা দেখলাম তাতে আমার শরীরে রক্ত হিম হয়ে আসলো। দেখি চৌকির উপর শুয়ে আছে ওনার স্ত্রী, চাদর মুড়ি দিয়ে। দেখে মনে হচ্ছে প্রাণহীন দেহটা যেন উপরের দিকে চেয়ে আছে। চোখগুলো সাদা হয়ে আছে আর পুরো চাদরে লেগে আছে রক্তের দাগ। তিনি উপরের দিকে হা করে আছেন, যেন কিছু একটা খাচ্ছে। ও, এটা কি? ডাক্তার বলেছিল শরীরে রক্ত নেই, রক্ত দিতে হবে। তাই ওকে রক্ত দিচ্ছি, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। রক্ত দিচ্ছেন? হ্যাঁ, রক্ত দিচ্ছি, আর রোজই দিই। ওই দেখেন উপরের দিকে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তাই এবার ভাবলাম মানুষের রক্ত দিব। মানুষের রক্ত? হ্যাঁ, মানুষের রক্ত। তাই তো আপনাকে নিয়ে আসলাম। এতক্ষণে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তাকে এমন দৃশ্য দেখে তখনই সে ঘর থেকে আমি ছুটে বেরিয়ে আসি। শরীরের যত শক্তি ছিল তা দিয়ে দৌড়তে থাকি, কিন্তু পিছন থেকে ভেসে আসছিল তাদের ভয়ঙ্কর কণ্ঠ। তারা বলছি, আমাদের রক্ত লাগবে, রক্ত দিয়ে যা, তারা পালিয়ে যাস না। বাঁচাও, 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 বাঁচাও! দৌড়াতে দৌড়াতে আমি চলে আসলাম আমাদের গ্রামের ভেতর। আমাকে দৌড়ে আসতে দেখে আমাদের গ্রামের হরিকাকা ছুটে এলো। তিনি আমাকে দেখে বললেন, আরে, তুমি আমাগো নগেনের পোলা না? কি হইল, এমন ছুটে আসতেছো কেন? তখন আমি সবকিছু খুলে বললাম। হরিকাকা সবকিছু শুনে তিনি আমাকে বললেন, ও আচ্ছা, এই ব্যাপার। এই মাস 3 হলো বিশুখুড়ো ও তার বউটা মারা গেছে। এরপর থেকেই এসব উৎপাত বাড়ছে। এই 1 মাসের মধ্যে অনেকের গরু ছাগল খেয়েছে। এত রাতে তোমার একা আসাটা মোটেই ঠিক হয় নাই। বড় বাঁচা বেঁচে গেছো তুমি। আর কখনো এভাবে রাতে একা একা ওই শিমুলতলি শ্মশান দিয়ে বাড়ি ফিরো না। ওই জায়গাটা এখন ভয়ঙ্কর ভূতপ্রেতদের বাসা হয়ে গেছে। আচ্ছা, চলো এবার বাড়ি যাওয়া যাক। এবারের যাত্রায় আমি বড় বাঁচা বেঁচে গেলেও সাক্ষী হয়ে রইলাম আমার জীবনের এক ভয়ঙ্কর ঘটনা। আজকের গল্পটি এখানেই শেষ হলো। এমন আরো ভুতুড়ে গল্প দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আমি বাস থেকে নেমে বড় বটগাছটার কাছে বসে অপেক্ষা করতে লাগলাম নিতাই কাকার জন্য। বেশ কিছুক্ষণ পার হয়ে গেল, কিন্তু নিতাই কাকার দেখা নেই। ভাবলাম তিনি হয়তো আমার জন্য অপেক্ষা করে চলে গেছেন। হঠাৎ পাশ থেকে চাদর মুড়ি দিয়ে বসে থাকা একজন বয়স্ক লোক বলে ওঠে, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? কেউ আসবে নাকি আপনাকে নিতে? জি, একজন লোকের আসার কথা ছিল, কিন্তু আমি যে বাসটিতে বাড়ি আসতেছিলাম সেটির চাকা রাস্তায় পাংচার হয়ে যায়, যার জন্য পৌঁছাতে দেরি হয়ে যায়। কিন্তু এখন মনে হচ্ছে আমার দেরি দেখে তিনি হয়তো চলে গেছে।
ও আচ্ছা, তা আপনি কোথায় যাবেন? আপনার বাড়ি কোথায়? এই তো কালীগঙ্গা নদীর পাশে যে ছোট্ট গ্রামটি আছে, সেখানেই আমার বাড়ি। ও, ওই শিমুলতলি শ্মশান পেরিয়ে যেতে হয়, চিনতে পারছি। জি, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। কোথায় থাকেন আপনি? আমাকে এখন আর চিনবেন না। আমারও বাড়ি ওই রাস্তায়। অসুবিধা না হলে একসাথে যাওয়া যাক। লোকটার প্রস্তাবে একটু অস্বস্তি লাগলো। চেনা নেই জানা নেই, তার সাথে যাওয়া ঠিক হবে কিনা তাই ভেবে, কিন্তু পরে ভাবলাম যেতে যেহেতু হবেই, একসাথে যাওয়া যাক। একা একা যাওয়ার থেকে সাথে একজন থাকলে গল্প করতে করতে চলে যাওয়া যাবে। এই কথা ভেবেই যখন লোকটির সাথে কথা বলতে যাব, তখন দেখি লোকটি সেখানে নেই। যা বাবা, লোকটি গেল কোথায়? এরই মধ্যে লোকটা চলে গেল নাকি? যাই হোক, নিজে নিজেই রওনা দিই, আর সময় নষ্ট করে লাভ নেই। বাস স্টেশনে কোনো অটোরিকশাও চোখে পড়ল না। কাঁধে ব্যাগটা নিয়ে সোজা হাঁটতে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। গ্রামের রাস্তা একদম নিস্তব্ধ, কোথাও কেউ নেই। ঝিঝি পোকার ডাক আর ক্ষণে ক্ষণে ডেকে ওঠা শিয়ালের হাঁক শোনা যাচ্ছে, কিন্তু আমি ভাবলাম লোকটার কথা। মুহূর্তে যে কোথায় উদা হয়ে গেল, না হলে এখন একসাথে গল্প করতে করতে যাওয়া যেত। তখনই হঠাৎ পিছন থেকে বলে ওঠে, কি মশাই, আমাকে খুঁজছেন নাকি? হ্যাঁ, কে কে? ও আচ্ছা, আপনি। দিলেন তো ভয় পাইয়ে। তা হঠাৎ কোথা থেকে চলে আসলেন, আর তখন কোথায় বা চলে গিয়েছিলেন? আরে মশাই, ভয় পাওয়ার কি আছে? আর তখন আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলাম, কিন্তু এরপর এসে দেখি আপনি নেই। আর এখন দূর থেকে আপনাকে দেখে তাড়াতাড়ি এগিয়ে আসলাম আপনার কাছে। ও, যাই হোক, ভয় পেয়ে দিলেন কিন্তু। আচ্ছা চলেন, আগানো যাক। চলেন। আমরা দুজন কথা বলতে বলতে রাস্তা দিয়ে এগিয়ে চললাম, কিন্তু আমার শ্মশানের কাছে আসতেই শরীরে কেমন যেন একটু কাটা দিয়ে আসলো। ওরে বাবা, জায়গাটা কি ভয়ঙ্কর লাগছে। চলো খুড়ো, এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। আরে মশাই, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। আর ওই তো ওই শ্মশানের পাশেই আমার বাড়ি। কি বলেন? এইদিকে আপনার বাড়ি? এমন ভয়ঙ্কর একটা জায়গাতে থাকতে আপনার ভয় লাগে না? কিসের ভয়? দিনকাল যে এককালে এসে থেমেছি, আমার আবার কিসের ভয়? শুনেছি এই শ্মশানটা ভালো না, তাই বলা আর কি। আর আপনি কি একা থাকেন নাকি বাড়িতে? না মশাই, আমি আর আমার অসুস্থ বউ থাকি বাড়িতে। ও, কি হয়েছে ওনার? আর বলবেন না, শরীরে নাকি রক্ত শূন্যতা আর অনেক দুর্বল। চলেন না গরিবের বাসায়, আমার অসুস্থ বউটাকে দেখে আসবেন। চলেন আমার বাসায়, না করলে কিন্তু শুনবো না। আসেন আমার সাথে। অনেক অনুরোধ এবং তার অসুস্থ স্ত্রীর কথা শুনে আর না করতে পারলাম না। চলে গেলাম খুড়োর পিছু পিছু। যে দেখি ছোট্ট একটি ঘর, তাও দেখে মনে হয় অনেক দিনের পুরনো, আর লতায় পাতায় ঘেরা। যেন মনে হচ্ছে সে বাড়িতে অনেক দিন কোনো লোকজনের যাতায়াত নেই। যাই হোক, আমি খুড়োর পিছু পিছু ঢুকে গেলাম ঘরে। ঘরে ঢুকে দেখি উপরে চালার এক অংশ ভাঙা, তা দিয়ে ঘরের ভিতর চাঁদের আলো ঢুকছে। কিন্তু একটু পর যা দেখলাম, তাতে আমার শরীরে রক্ত হিম হয়ে আসলো। দেখি চৌকির উপর শুয়ে আছে ওনার স্ত্রী, চাদর মুড়ি দিয়ে। দেখে মনে হচ্ছে প্রাণহীন দেহটা যেন উপরের দিকে চেয়ে আছে। চোখগুলো সাদা হয়ে আছে, আর পুরো চাদরে লেগে আছে রক্তের দাগ। তিনি উপরের দিকে হা করে আছেন, যেন কিছু একটা খাচ্ছে। ও, এটা কি? ডাক্তার বলেছিল শরীরে রক্ত নেই,
রক্ত দিতে হবে, তাই ওকে রক্ত দিচ্ছি, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। রক্ত দিচ্ছেন? হ্যাঁ, রক্ত দিচ্ছি, আর রোজই দিই। ওই দেখেন উপরের দিকে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তাই এবার ভাবলাম মানুষের রক্ত দিব। মানুষের রক্ত? হ্যাঁ, মানুষের রক্ত, তাই তো আপনাকে নিয়ে আসলাম। এতক্ষণে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। তাকে এমন দৃশ্য দেখে তখনই সে ঘর থেকে আমি ছুটে বেরিয়ে আসি। শরীরে যত শক্তি ছিল তা দিয়ে দৌড়তে থাকি, কিন্তু পিছন থেকে ভেসে আসছিল তাদের ভয়ঙ্কর কণ্ঠ। তারা বলছি, আমাদের রক্ত লাগবে, রক্ত দিয়ে যা, তারা পালিয়ে যাস না। দৌড়াতে দৌড়াতে আমি চলে আসলাম আমাদের গ্রামের ভেতর। আমাকে দৌড়ে আসতে দেখে আমাদের গ্রামের হরিকাকা ছুটে এলো। তিনি আমাকে দেখে বললেন, আরে, তুমি আমাগো নগেনের পোলা না? কি হইল, এমন ছুটে আসতেছো কেন? তখন আমি সবকিছু খুলে বললাম। হরিকাকা সবকিছু শুনে তিনি আমাকে বললেন, ও আচ্ছা, এই ব্যাপার। এই মাস 3 হলো বিশুখুড়ো ও তার বউটা মারা গেছে। এরপর থেকেই এসব উৎপাত বাড়ছে। এই 1 মাসের মধ্যে অনেকের গরু ছাগল খেয়েছে। এত রাতে তোমার একা আসাটা মোটেই ঠিক হয় নাই। বড় বাসা বেঁচে গেছো তুমি, আর কখনো এভাবে রাতে একা একা ওই শিমুলতলি শ্মশান দিয়ে বাড়ি ফিরো না। ওই জায়গাটা এখন ভয়ঙ্কর ভূতপ্রেতদের বাসা হয়ে গেছে। আচ্ছা, চলো এবার বাড়ি যাওয়া যাক। এবারের যাত্রায় আমি বড় বাঁচা বেঁচে গেলেও সাক্ষী হয়ে রইলাম আমার জীবনের এক ভয়ঙ্কর ঘটনা। আজকের গল্পটি এখানেই শেষ হলো। এমন আরো ভুতুড়ে গল্প দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।